আমি সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক থেকে পড়ছি। এশিয়া মহাদেশ, এটা নবম অধ্যায়, পেজ 159। আরও জানো তে বক্সের ভেতর রয়েছে আরও জানো। এশিয়ার উল্লেখযোগ্য নদীগুলির সম্বন্ধে জেনে রাখো। এটা কলম করেছে 5টা। প্রবাহের দিক, নদীর নাম, উৎস, মোহানা, উপনদী। প্রবাহের দিক পূর্ব বাহিনীর। নদীর নাম ইয়াংসি কিয়াং, ব্র্যাকেটে 6300 কিলোমিটার। এটার উৎস হচ্ছে তিব্বত মালভূমির পূর্ব দিকে গেলাডানডং পর্বতের হিমবাহ। মোহানা হচ্ছে পূর্ব চীন সাগর। উপনদী ইয়ালং, মিনজিয়াং, জিয়ালিং, হান প্রভৃতি। এর পরের পূর্ব বাহিনীর নদী হচ্ছে হুয়াংহো, 5464 কিলোমিটার। উৎস হচ্ছে চীনের বায়ানহার পর্বত। মোহানা বোহাই উপসাগর। উপনদী ফেন, উই, লুও, হুয়াং প্রভৃতি। থার্ড হচ্ছে আমুর, 2824 কিলোমিটার। উৎস রাশিয়ার ইয়াব্লোনয় পর্বত। মোহানা প্রশান্ত মহাসাগরের তারতার প্রণালী। উপনদী জেয়া, উসুরি, সুনগারি প্রভৃতি। এরপরের পূর্ব বাহিনী হচ্ছে গোদাবরী, 1465 কিলোমিটার। পশ্চিমঘাট পর্বতমালার ত্রিম্বকেশ্বর উচ্চভূমি। তারপরে মোহানা হচ্ছে বঙ্গোপসাগর। উপনদী হচ্ছে মঞ্জিরা, পেনগঙ্গা, ওয়ার্ধা প্রভৃতি। তারপরে কৃষ্ণা, 1400 কিলোমিটার। উৎস হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর। মোহানা হচ্ছে বঙ্গোপসাগর। উপনদী ঘাটপ্রভা, মালপ্রভা, ভীম, তুঙ্গভদ্রা প্রভৃতি। এরপরেরটা মহানদী, 858 কিলোমিটার। ছত্তিশগড়ের রায়পুর জেলার একটি হ্রদ। মোহানা বঙ্গোপসাগর। উপনদী হাসদো, ইব, জঙ্ক প্রভৃতি। তারপরে কাবেরী, 765 কিলোমিটার। পশ্চিম পর্বতমালার ব্রহ্মগিরি পর্বত। মোহানা হচ্ছে বঙ্গোপসাগর। তারপরে উপনদী হেমবতী, ভবানী প্রভৃতি। তারপরে দক্ষিণ বাহিনী হলো মেকং, 4350 কিলোমিটার। চীনের সাংহাই অঞ্চল। তারপরে মোহানা হলো দক্ষিণ চীন সাগর। উপনদী স্টুং, সেন, নামহু প্রভৃতি। তারপরে ব্রহ্মপুত্র, 2900 কিলোমিটার। উৎস তিব্বত মালভূমির কৈলাস পর্বতের অংশী হিমবাহ। মোহানা হচ্ছে বঙ্গোপসাগর। উপনদী হচ্ছে সুবনশিরি, মানস, সংকোষ প্রভৃতি। এরপরে সিন্ধু, 3200 কিলোমিটার। উৎস হচ্ছে তিব্বতের মানস সরোবর হ্রদের কাছে সেঙ্গে খাবাব ঝর্ণা। মোহানা হচ্ছে আরব সাগর। উপনদী শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, বিপাশা ইত্যাদি। এরপরে ইউফ্রেটিস, 2800 কিলোমিটার। কুর্দিস্তান মালভূমি উৎস। তারপরে মোহানা হচ্ছে পারস্য উপসাগর।
উপনদী হচ্ছে বালিক, খাবুর প্রভৃতি। এরপরে গঙ্গা 2525 কিলোমিটার। উৎস হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী, হিমবাহের গোমুখ তুষার গুহা। মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। উপনদী হচ্ছে যমুনা, সোন, চম্বল, ঘরঘরা প্রভৃতি। এরপরে ইরাবতী 2170 কিলোমিটার। ইয়েনান মালভূমি, উৎস হচ্ছে ইয়েনান মালভূমি। মোহনা হচ্ছে মার্তাবান উপসাগর। উপনদী হচ্ছে চিন্দুইন, মু, শলি প্রভৃতি। এরপরে টাইগ্রিস 1850 কিলোমিটার। তারুস পর্বতমালার হাজার হ্রদ। আর মোহনা হচ্ছে পারস্য উপসাগর। উপনদী ব্যাটম্যান, খাবুর প্রভৃতি। এরপরে মেনাম 372 কিলোমিটার। উৎস মায়ানমারের শান মালভূমি। মোহনা দক্ষিণ চীন সাগর। উপনদী খাচিন, পিং, নান প্রভৃতি। এরপরে উত্তর বাহিনী ইয়েনেসি 3487 কিলোমিটার। সায়ান পার্বত্য ভূমি। মোহনা হচ্ছে ইয়েনেসি উপসাগর। উপনদী হচ্ছে আঙ্গারা, কাজ প্রভৃতি। এরপরে নেক্সট হচ্ছে ওব নদী 3650 কিলোমিটার। উৎস হচ্ছে আলতাই পার্বত্য অঞ্চল। আর মোহনা হচ্ছে ওব উপসাগর। আর উপনদী হচ্ছে টম, কেত, চুলাইম প্রভৃতি। এরপরের উত্তর বাহিনী নদী হচ্ছে লেনা, লয়েকার, নয়াকার 4400 কিলোমিটার। আর উৎস হচ্ছে রাশিয়ার বৈকাল হ্রদ সংলগ্ন উচ্চভূমি। তারপরে মোহনা হচ্ছে লাপোতেভ সাগর। উপনদী ভিটিম, অলডান প্রভৃতি। এরপরে পশ্চিম বাহিনী নর্মদা 1312 কিলোমিটার। উৎস হচ্ছে মধ্যপ্রদেশের অমরকন্টক পাহাড়। মোহনা হচ্ছে খাম্বাত উপসাগর। আর উপনদী বুরনা, তাওয়া প্রভৃতি। তারপরে লাস্ট হচ্ছে তাপ্তি। এরপরে নেক্সট পেজে আরো আছে তাপ্তি 724 কিলোমিটার। এটাও মধ্যপ্রদেশের মুলতাই মালভূমি থেকে উৎস। এরপরে মোহনা হচ্ছে খাম্বাত উপসাগর। আর উপনদী হচ্ছে পূর্ণা, গিরনা প্রভৃতি। এরপরে নেক্সট পেজ 160। প্রবাহের দিক অন্তর্বাহিনী। নদীর নাম আমুদরিয়া 1415 কিলোমিটার। উৎস পামির মালভূমি। মোহনা আরল সাগর। উপনদী সুরখান, কন্দুজ প্রভৃতি। এরপরে নদীর নাম উরাল 2428 কিলোমিটার। উৎস হচ্ছে উরাল পর্বত। মোহনা হচ্ছে কাস্পিয়ান সাগর। উপনদী হচ্ছে কেগান, ইলেক প্রভৃতি। এরপরে সিরদরিয়া 2212 কিলোমিটার। উৎস তিয়েনসান পর্বত। আর মোহনা আরব সাগর। উপনদী হচ্ছে চিচিক, এরিস, কেলেগ প্রভৃতি। এরপরে তারিম তয়াকার, রয়িকার, ম। উৎস হচ্ছে চীনের
জিনজিয়াং উইগু, জিনজিয়াং উইগু। মোহানা হচ্ছে লপ নর হ্রদ। উপনদী আকসু, খোটান প্রভৃতি। তারপরে জর্ডন 251 কিলোমিটার। উৎস লেবাননের উচ্চভূমি। মোহানা মরুসাগর। উপনদী হাসবানি, ডেন প্রভৃতি। প্রশ্ন 11। এবারে ম্যাপে দিয়েছে এশিয়ার নদ নদী। প্রশ্ন 11। এশিয়ার উত্তর বাহিনী নদীর বৈশিষ্ট্য লেখো। এশিয়ার উত্তর বাহিনী নদীর বৈশিষ্ট্যগুলি হল: 1. সুমেরু মহাসাগর সহ এশিয়ার প্রায় সমগ্র উত্তরাংশ বছরে প্রায় 8-9 মাস বরফে ঢাকা থাকে। তাই দক্ষিণের পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসা ওব, ইয়েনিসি ও লেনা নদীর জল সোজাসুজি সমুদ্রে পৌঁছতে পারে না, বরফের বাঁধে আটকা পড়ে। এজন্য নদীগুলির ঊর্ধ্ব ও মধ্য প্রবাহে প্রায়ই বন্যা হয়। 2 নম্বর, নদীগুলি যাতায়াতের অনুপযোগী। 3 নম্বর, নদী অববাহিকায় বহু জলাভূমি দেখা যায়। 4 নম্বর, নদী উপত্যকা জনবিরল। এই অঞ্চলের প্রধান নদী হল ওব, ইয়েনিসি, লেনা। প্রশ্ন 12। এশিয়ার পূর্ব বাহিনী নদীর বৈশিষ্ট্য লেখো। এশিয়ার পূর্ব বাহিনী নদীর বৈশিষ্ট্যগুলি হল: 1. পূর্ব বাহিনী প্রধান নদীগুলির উৎপত্তি মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চলে এবং তারপর নদীগুলি সুদীর্ঘ পথ অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে পড়েছে। পূর্ব বাহিনী নদী আমুর, হোয়াংহো, ইয়াংসি, কিয়াং, সিকিয়াং। নেক্সট পেজ 161। প্রবাহিত হয়েছে চীনের ওপর দিয়ে। 2. নদীগুলি নিম্ন প্রবাহে পলি সঞ্চয় করে উর্বর সমভূমি গড়ে তুলেছে এবং এই অঞ্চলগুলি কৃষি ও শিল্পে খুব উন্নত। 3. ফলে অববাহিকা অঞ্চল ঘন বসতিপূর্ণ। এই অঞ্চলের প্রধান নদী হল হোয়াংহো, ইয়াংসি, কিয়াং ইত্যাদি। প্রশ্ন 13। এশিয়ার পশ্চিম বাহিনী নদীর বৈশিষ্ট্য লেখো। পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে ভারতের নর্মদা ও তাপ্তি প্রধান। 1. এই নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট এবং বর্ষাকালে যথেষ্ট স্রোতস্বিনী। 2. উভয় নদী সমুদ্রে পতিত হওয়ার আগে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 3 নম্বর, নদীগুলির মোহানায় কোনো বদ্বীপ নেই। 4 নম্বর, নদীগুলি চিরপ্রবাহী নয়। 5. নদীগুলি খাড়া ঢালে আরব সাগরে মিশেছে। প্রশ্ন 14। এশিয়ার অন্তর্বাহিনী নদী বলতে কি বোঝো? যেসব নদীর প্রবাহ পথ কোনো দেশ বা মহাদেশের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ যেসব নদী দেশ বা মহাদেশের স্থলভাগের বাইরে কোনো সাগর বা জলভাগে না পড়ে সেই দেশ বা মহাদেশের স্থলভাগের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে পতিত হয়, সেই সব নদীকে অন্তর্বাহিনী নদী বলে। এশিয়া মহাদেশে অবস্থিত এরূপ নদীগুলি হল আমুদরিয়া, সিরদরিয়া, ইউরাল, তারিম, জর্ডন, হেলমন্দ প্রভৃতি। ভারতের লুনি এরকম একটি অন্তর্বাহিনী নদী। প্রশ্ন 15। এশিয়ার দক্ষিণ বাহিনী নদীর বৈশিষ্ট্য লেখো। এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য হল: 1. এশিয়ার দক্ষিণ অংশের অধিকাংশ টাইগ্রিস, ইউফ্রেটিস প্রভৃতি কয়েকটি নদী ছাড়া অধিকাংশ নদী মৌসুমী অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে
এইসব নদী উচ্চ পার্বত্য অঞ্চলের বরফ গলা জল পেলেও বেশিরভাগই মৌসুমী বৃষ্টির দ্বারা পুষ্ট। 2. নদীর নিম্ন গতিতে বর্ষাকালে বন্যা হয়। 3. বরফ গলা জল ও বৃষ্টির জলে পুষ্ট বলে নদীগুলি চিরপ্রবাহী। 4. বেশিরভাগ দক্ষিণবাহী নদীগুলি পূর্ববর্তী নদীর উদাহরণ। অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT, নদীর উদাহরণ। 5. নদীগুলির মোহনায় বিশাল বিশাল বদ্বীপ গঠিত হয়েছে। প্রশ্ন 16, এশিয়ার অন্তর্বাহিনী নদীর বৈশিষ্ট্য লেখো। উত্তর: 1. শিরদরিয়া, আমুদরিয়া, ইউরাল, তারিম প্রভৃতি অন্তর্বাহিনী নদীগুলি কেবলমাত্র বৃষ্টির জলে পুষ্ট। 2. নদীগুলি বছরের বেশিরভাগ সময় অত্যন্ত ক্ষীণকায়া। 3. এদের দৈর্ঘ্য তুলনামূলকভাবে কম। 4. এরা দেশের অভ্যন্তরেই কোনো জলভাগের সঙ্গে মিশেছে। 5. এরা স্বল্প দৈর্ঘ্যের নদী। প্রশ্ন 17, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলি বন্যাপ্রবণ হওয়ার কারণ কি? 1. নদীগুলির মোহনাঞ্চল উত্তরে সুমেরু মহাসাগরীয় অঞ্চলের অন্তর্গত। এটি হিমমণ্ডলে অবস্থিত বলে বছরে 8-10 মাস বরফাবৃত থাকে। ফলে নদীর জল বেরোতে না পেরে বন্যা ঘটায়। 2. নদীগুলির উৎস অঞ্চল মধ্য এশিয়ায় হবার জন্য ওই অংশে যখন বসন্তকাল তখন বরফ গলে, কিন্তু উত্তরাংশ শীতল থাকে বলে মধ্য এশিয়ায় বরফ গলা জল নদীর উত্তর অংশকে প্লাবিত করে। 3. শরৎকালে নদীর মোহনায় আগে বরফ জমতে শুরু করে। শরৎকালে বৃষ্টির জল নদীর মোহনার কাছে আটকে পড়ে এবং বন্যার সৃষ্টি হয়। 4. নদীগুলি খুব প্রাচীন ও কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত বলে নদীর গভীরতা কম। তাই নদীতে জল বেশি হলেই প্লাবন হয়। প্রশ্ন 18, এশিয়ার শীতল অঞ্চলের নদী বলতে কি বোঝো? 1. এশিয়ার যে সকল নদীসমূহ তুন্দ্রা অঞ্চল দিয়ে প্রবাহিত সেই সকল নদীকে শীতল অঞ্চলের নদী বলে। 2. যেমন ওব, ইয়েনিসি, লেনা নদীগুলির মোহনায় বছরের অধিকাংশ সময় বরফ জমে থাকে। 3. নদীগুলির ঢাল কম এবং ধীরগতি সম্পন্ন। 4. বন্যার প্রভাবে মোহনার নিকটবর্তী ভূমিভাগে বড় বড় জলাভূমির সৃষ্টি হয়েছে। প্রশ্ন 19, এশিয়াকে চরম বৈচিত্র্যের মহাদেশ বলার কারণ কি? এশিয়া কেবলমাত্র বিশ্বের বৃহত্তম মহাদেশই নয়, এখানে ভূতত্ত্ব, ভূমিরূপ, জলবায়ু, নদ-নদী, হ্রদ, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি ভৌগোলিক অবস্থার চরম বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন 1. পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও স্থলভাগের সর্বনিম্ন অংশ মরু সাগর সংলগ্ন উপকূল এই মহাদেশে আছে। 2. এখানে পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি তিব্বত, বিশাল সমভূমি সাইবেরীয় সমভূমি, সর্বোচ্চ মালভূমি পামির, বৃহত্তম উপদ্বীপ আরব, ক্ষুদ্র উপদ্বীপ মালয়, বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অবস্থিত।
3 নম্বর, পৃথিবীর মনুষ্য বসতিযুক্ত শীতলতম স্থান রাশিয়ার ওইমিয়াকন ও মনুষ্য বসতিযুক্ত উষ্ণতম স্থান দাস্ত-ই-লুট উভয়ই এই মহাদেশে অবস্থিত। 4 এশিয়ায় আরবের মরুভূমির মতো বালি ঢাকা উষ্ণ মরুভূমি যেমন আছে, তেমনি আছে বরফাবৃত সাইবেরিয়ার শীতল মরুভূমি। এরূপ ভৌগোলিক পরিবেশের চরম বৈপরীত্য এবং বৈচিত্র্যের জন্যই এশিয়াকে চরম বৈচিত্র্যের আদর্শ বলা হয়। প্রশ্ন 20, এশিয়াকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে ভাগ করো। উত্তর, জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়াকে 10টি প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়। এগুলি হলো: 1 নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, 2 মৌসুমী জলবায়ু অঞ্চল, 3 চীন দেশীয় জলবায়ু অঞ্চল, 4 মাঞ্চুরীয় জলবায়ু অঞ্চল, 5 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, 6 উষ্ণ মরুদেশীয় জলবায়ু অঞ্চল, 7 মধ্য অক্ষাংশীয় মহাদেশীয় জলবায়ু অঞ্চল, 8 স্টেপ জলবায়ু অঞ্চল, 9 সাইবেরীয় জলবায়ু অঞ্চল, 10 তুন্দ্রা জলবায়ু অঞ্চল। নেক্সট পেজ 163। প্রশ্ন 21, এশিয়ার জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? এশিয়া মহাদেশের বিভিন্ন অংশে জলবায়ুর অনেক বৈচিত্র্য লক্ষ্য করার কারণগুলি হল: 1 অক্ষাংশের প্রভাব, 2 সমুদ্র থেকে দূরত্বের প্রভাব, 3 ভূপ্রকৃতি বিশেষত মধ্যভাগের সুউচ্চ পর্বতশ্রেণীর প্রভাব, 4 মৌসুমী ও পশ্চিম বায়ুপ্রবাহের প্রভাব, 5 উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের প্রভাব, 6 নিরক্ষীয় অঞ্চলে সারা বছরব্যাপী পরিচলন বৃষ্টিপাত এবং 7 মধ্যভাগে পার্বত্য ভূমির উচ্চতার প্রভাব। প্রশ্ন 22, এশিয়ার জলবায়ুর ওপর অক্ষাংশের প্রভাব কিরূপ? এশিয়া মহাদেশ দক্ষিণে 1 ডিগ্রি 16 মিনিট, উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 77 ডিগ্রি 44 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এরূপ অক্ষাংশগত তারতম্যের জন্য এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে উষ্ণতার ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। এই মহাদেশের দক্ষিণ অংশে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় উষ্ণতা সারা বছর যেমন খুব বেশি থাকে, তেমনি উত্তর দিকে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে বলে উষ্ণতা সারা বছরই খুব কম পাওয়া যায়। প্রশ্ন 23, এশিয়ার জলবায়ুর ওপর সমুদ্র থেকে দূরত্বের প্রভাব বর্ণনা করো। এশিয়ার মধ্যভাগ যে কোনো দিকের সমুদ্র থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রের কোনো প্রভাব মহাদেশের অভ্যন্তরে পৌঁছতে না পারায় বিস্তৃত মধ্যাঞ্চলে চরম জলবায়ু, অর্থাৎ শীতে প্রচণ্ড ঠান্ডা ও গ্রীষ্মে প্রচণ্ড গরম পড়ে, এবং সমুদ্র নিকটবর্তী হওয়ায় উপকূলীয় অঞ্চলে নাতিশীতোষ্ণ বা সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। প্রশ্ন 24, এশিয়ার মধ্যভাগ যে কোনো দিকের সমুদ্র থেকে প্রায় 24 এশিয়ার কোথায় কোথায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায়? এশিয়া মহাদেশের দক্ষিণ প্রান্তে নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, জাভা, বর্নিও, সুমাত্রা প্রভৃতি দেশের জলবায়ু নিরক্ষীয় প্রকৃতির। প্রশ্ন 25,
এশিয়ার নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এশিয়ার নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি হল: 1. এখানে সারা বছর উষ্ণতা ও বৃষ্টিপাত খুব বেশি, অর্থাৎ জলবায়ু প্রধানত উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হওয়ায় ঋতু বৈচিত্র্য দেখা যায় না। 2. বার্ষিক উষ্ণতা থাকে গড়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 3. বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 200 থেকে 250 সেন্টিমিটার বা তারও বেশি। এখানে প্রায় সারা বছরই পরিচলন বৃষ্টিপাত হয় এবং প্রতিদিন অপরাহ্নে এই বৃষ্টিপাত হয়। 4. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অধিক থাকে বলে আবহাওয়াতে অস্বস্তিকর অবস্থা বিরাজ করে। 5. প্রতিদিন অপরাহ্নে বিকেলে 4টে থেকে বৃষ্টিপাত হয় বলে একে 4 o'clock রেইনফল বলে। প্রশ্ন 26। এশিয়ার মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। অবস্থান: ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কাম্পুচিয়া প্রভৃতি দেশ। বৈশিষ্ট্য: 1. এখানকার জলবায়ুতে 4টি ঋতু পর্যায়ক্রমে আবর্তিত হয়: এ গ্রীষ্মকাল, বি বর্ষাকাল, সি শরৎকাল, ডি শীতকাল। 2. উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং মৃদু ও শুষ্ক শীতকাল। 3. গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা 39 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। 4. দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমুদ্রের ওপর দিয়ে ছুটে আসে বলে এই বায়ু আর্দ্র প্রকৃতির এবং এর আগমনেই প্রধানত বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 75 থেকে 125 সেন্টিমিটার। অবশ্য পর্বতের পাদদেশ অঞ্চলে অনেক বেশি বৃষ্টিপাত হয়। প্রশ্ন 27। এশিয়ার চীনদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। অবস্থান: চীনের মধ্যভাগ, দক্ষিণ কোরিয়ার দক্ষিণাংশ এবং জাপানের মধ্য দক্ষিণাংশে এই জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য: 1. গ্রীষ্মকাল আর্দ্র ও মৃদু উষ্ণ এবং শীতকাল শুষ্ক ও শীতল প্রকৃতির। 2. গ্রীষ্মকালীন উষ্ণতা গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন উষ্ণতা গড়ে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। 3. গ্রীষ্মকালে সমুদ্রের ওপর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 সেন্টিমিটার। 4. শীতকালে ঘূর্ণপাতের কারণে সামান্য বৃষ্টি হয়। প্রশ্ন 28। এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। অবস্থান: ভূমধ্যসাগরের তীরবর্তী সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল, তুরস্ক, প্যালেস্তাইন প্রভৃতি দেশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য: 1. শীতকালে এই অঞ্চলের ওপর দিয়ে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয় বলে বৃষ্টিপাত হয়, যদিও তার পরিমাণ কম, বছরে গড়ে 30 থেকে 50 সেন্টিমিটার। 2. গ্রীষ্মকালে শুষ্ক উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হওয়ায় বৃষ্টিপাত হয় না। 3. বছরের কোনো সময়ই খুব গরম বা ঠান্ডা থাকে না। গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড়ে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। 4. শীতকালে পার্বত্য এলাকায় কিছু তুষারপাত হয়। প্রশ্ন 29। এশিয়ার উষ্ণ মরুদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।
অবস্থান ভারতের থর, আরবের মরুভূমি, ইরান ও ইরাকের মরু অঞ্চল। বৈশিষ্ট্য 1, এখানে জলবায়ু চরমভাবাপন্ন। 2, দিন ও রাতের তাপমাত্রার মধ্যেও যথেষ্ট ব্যবধান লক্ষ্য করা যায়। দিনের বেলা সর্বোচ্চ উষ্ণতা হয় গড়ে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলা উষ্ণতা প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। দিন ও রাতের মধ্যে উষ্ণতার প্রসার খুব বেশি, প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এশিয়ার উষ্ণতম স্থান পাকিস্তানের জেকোবাবাদ বর্গের জয় একার, কয়কার, বয়াকার, দয় একার। জেকোবাবাদে সর্বোচ্চ উষ্ণতা প্রায় 52 ডিগ্রি সেলসিয়াস, এবারে পেজ 164 এসছি পর্যন্ত ওঠে। 3, এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড়ে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে গড়ে 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। 4, দিনের বেলা প্রায়ই ধূলিঝড় হয়। 5, এখানে বৃষ্টিপাতের পরিমাণ বছরে 10 সেন্টিমিটার থেকে 25 সেন্টিমিটার এবং কোনো বছর তাও হয় না। পেজ 164 জাস্ট শুরু করেছি, এই ফাইলটা এখানেই শেষ করছি।